আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন ইতিমধ্যে কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা 2026-এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো গত বছরে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হইলেও অনেকেই এখনও চাইতেছেন বা চাচ্ছে যে তারা মিস করেছে যে কোনোভাবে যে কর আইনজীবী পরীক্ষাটিতে পাশ করতে পারলে তাদের একটি ভালো পারফর্ম হবে। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো এই সার্কুলারটিতে কোথায় কি বলেছে এবং কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে এটা নিয়ে আলোচনা করব, এবং পর্যায়ক্রমে আমি সিলেবাস নিয়ে আলোচনা করব এবং বিগত পরীক্ষাগুলোতে যে প্রশ্নগুলো হয়েছিল এগুলো নিয়েও আলোচনা করব, এবং পরবর্তীতে বিভিন্ন টিউটোরিয়াল দিব যাতে আপনাদের পড়তে সুবিধা হয়। এবং অনেকেই যদি আমার এই চ্যানেলটি ফলো করেন তো দেখা যাবে যে কোনো কোচিং না করেও আপনারা পাস করতে পারবেন। তো আশা করি আপনারা সে পর্যন্ত পাশে থাকবেন। তো চলুন সার্কুলারে কি কি বলা হয়েছে আমরা এটা দেখে নিই। আয়কর আইন 2023 এর ধারা 327 এবং আয়কর বিধিমালা 1984 এর বিধি 37 অনুযায়ী কর আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য নিম্নবর্ণিত যোগ্যতা সম্পন্ন আগ্রহী ব্যক্তিদের নিকট হইতে নির্ধারিত ছকে অনলাইন bcsta.telecom.com বিডি ওয়েবসাইটে আগামী 21 এপ্রিল 2026 খ্রিস্টাব্দে হইতে তারিখের মধ্যে রেজিস্ট্রেশন নিমিত্তে যোগ্য প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এখানে যে বিষয়টি বলেছে যে আগামী 21 এপ্রিল তারিখের মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে bcsta.teletalk.com বিডি এর মাধ্যমে অ্যাপ্লিকেশনটি করতে হবে। তো 2 নম্বরে যেটা বলেছে যে নিবন্ধন কার্যক্রমে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীর যোগ্যতা, এটা নিয়ে আলোচনা করা হয়েছে। তো শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এটা ওনারা বলেছেন। দেশে বিদেশে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে ডিগ্রি, কর বিষয়ে ডিগ্রি, হিসাব বিজ্ঞান বিষয় সহ বাণিজ্যে ডিগ্রি অথবা উচ্চতর অডিটিং সহ ব্যাংকিং বিষয়ে ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন ট্যাক্সেশন সহ যে কোনো বিষয়ে ডিগ্রি। সর্বশেষ রয়েছে উচ্চতর অডিটিং, ব্যাংকিং ডিপ্লোমা এবং তৎসহ যে কোনো বিষয়ে ডিগ্রি। অর্থাৎ আপনারা বুঝতে পারতেছেন যে আইন বিষয়ে যাদের ডিগ্রি রয়েছে, তারপরে হিসাব বিজ্ঞানের ডিগ্রি রয়েছে, হিসাব বিজ্ঞান রিলেটেড যেগুলো রয়েছে এগুলো সবগুলোই হবে, যেমন ম্যানেজমেন্ট, মার্কেটিং, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স যারা আছে তাদের এগুলো হবে, অ্যাপ্লিকেশন করতে পারবে তারা। এরপর রয়েছে ব্যাংকিং ডিপ্লোমা যাদের আছে তারাও এটা অ্যাপ্লাই করতে পারবে। 3 নম্বরে রয়েছে লিখিত পরীক্ষার সিলেবাস সমূহ। লিখিত পরীক্ষার সিলেবাস অনেকেই অনেক বিষয়ে বলেন যে কি কি বিষয় পড়তে হবে, কোথায় থেকে কি পড়তে হবে, এটা আমি বিস্তারিত একটি টিউটোরিয়াল দিব। এখানে সংক্ষিপ্তভাবে বলে রাখি কি কি বিষয় পড়তে হবে। ক নম্বরে রয়েছে আয়কর আইন 2023, খ নম্বরে রয়েছে অর্থ আইন 2025, আয়কর বিধিমালা 1984, উৎসে কর বিধিমালা 2025, এডিআর বিধিমালা 2025, দানকর আইন 1990, আয়কর আইন ও বিধির বাস্তব প্রয়োগ। হিসাব বিজ্ঞান থেকে প্রশ্ন হবে, বাংলা ও ইংরেজি থেকে প্রশ্ন হবে। অর্থাৎ এখানে বেশ কিছু বিষয় উল্লেখ রয়েছে যেগুলো আমাদেরকে পড়তে হবে, সাথে বাংলা, ইংরেজি। এর মধ্যে এমন কিছু থাকতে পারে যে সাধারণ জ্ঞানের মতো কিছু প্রশ্ন দিতে পারে, এই জন্য এই বিষয়গুলো ভালো করে আমাদেরকে পড়তে হবে। 4 নম্বরে রয়েছে লিখিত পরীক্ষার সময় ও পাস নম্বর। লিখিত পরীক্ষাটার সময় কখন, কত ঘন্টা, কি হবে এটা এখানে আমরা বিস্তারিত বলেছে। লিখিত পরীক্ষার সময় 3 ঘন্টা হবে, পূর্ণমান থাকবে 80 এবং পাস নম্বর হবে 40। মৌখিক পরীক্ষার জন্য 20 নম্বর এবং পাস নম্বর 10। লিখিত পরীক্ষার তারিখ পরবর্তীতে টেলিটকের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ আপনি যে মোবাইল নম্বর দিয়ে অ্যাপ্লিকেশন করবেন সেই মোবাইল নাম্বারে আপনার মেসেজ চলে আসবে যে পরীক্ষা কবে হবে। এছাড়াও বিভিন্ন গ্রুপে অনেকেই অ্যাড থাকে, বিভিন্ন গ্রুপে অনেক সময় অনেকেই এটা দিয়ে দেয়, এনবিআর থেকে কর থেকে প্রকাশ করে দেয় যে কবে পরীক্ষা হবে। হ্যাঁ,
5 নম্বর রয়েছে মৌখিক পরীক্ষার সময় নিম্নলিখিত কাগজপত্র দলিলাদির মূল কপি প্রদর্শন ও সত্যায়িত কপি দাখিল করতে হবে। এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা পরীক্ষা বিগত দিনে আমরা দেখেছি যে পরীক্ষা পাশ করেছে, সব কিছু ঠিক আছে, কিন্তু তার সার্টিফিকেটটা হয়তোবা তোলা নেই, হয়তোবা হারিয়ে গিয়েছে, সেটা আর তোলেনি, এরকম হইতে পারে। এই বিষয়টা অনেক সময় ঝামেলার সৃষ্টি করে। এই জন্য যারা পরীক্ষা দিতে ইচ্ছুক তারা আগের থেকেই এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখতে হবে, এবং যাদের সার্টিফিকেট উঠানো নেই, কলেজ থেকে উঠানো নেই, বা বাড়িতে আছে, ঢাকায় থাকেন বা বিভিন্ন জায়গায় থাকেন, তো তাদের বাড়ি থেকে বা যে কোনো জায়গা থেকে নিজের কাছে আগে থেকেই সংগ্রহ করে রাখবেন, তাহলে পরীক্ষার আগে গিয়ে আর তাড়াহুড়া হবে না। তো আমরা দেখি যে এখানে কি কি সার্টিফিকেট লাগবে। সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট লাগবে। আপনার যেগুলো সকল এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্সের যে সার্টিফিকেটগুলো আছে এগুলা শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এগুলো লাগবে, এবং এর যে মার্কশিটগুলো আছে এগুলো লাগবে। বর্তমান পেশা সম্পর্কে প্রার্থীর স্বঘোষণাপত্র। বর্তমান পেশা সম্পর্কে প্রার্থীর স্বঘোষণাপত্র একটি দিতে হয়। এটি বিগত বছর যারা পরীক্ষা দিয়েছে তারা সবাই দিয়েছে। এটার একটি ফরম্যাট এনবিআর থেকে দিয়ে দেয়। তো সেখানে আপনার ট্যাক্স একাডেমি থেকে দিয়ে দেয়, এটা পূরণ করে জমা দিতে হবে আর কি। সাম্প্রতিক সময়ে তোলা প্রার্থী 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, অর্থাৎ সাম্প্রতিক তোলা 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, এগুলো সবগুলো সত্যায়িত করে নিতে হবে। উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র, অর্থাৎ আপনার ইউনিয়ন পরিষদ হোক, আপনার পৌরসভা হোক, বা আপনি যে এলাকায় থাকেন সেই এলাকার যে কমিশনার, কাউন্সিলর আছে তাদের থেকে একটি নাগরিকত্ব সার্টিফিকেট লাগবে, এটা হলে হবে। জাতীয় পরিচয়পত্র লাগবে, এবং এই সবগুলা আপনার সত্যায়িত করতে হবে। এবং সত্যায়িত করতে হবে কোথায় থেকে এটা আমি বলে রাখি, কারণ হচ্ছে যে এটা নিয়ে অনেক লেখালেখি দেখছি আমি বিগত দিনগুলোতে, যে কার থেকে সত্যায়িত করব, কার থেকে সত্যায়িত করা হবে না। মূলত সত্যায়িত করতে হয় ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার থেকে। এখন এটা ছাড়াও ফার্স্ট ক্লাস অফিসার শুধু বিসিএস যারা পেয়েছে তা না, এটা ছাড়াও অনেকেই ফার্স্ট ক্লাস অফিসারের পদমর্যাদা রয়েছে, তাদের থেকে এটা সত্যায়িত করে নিতে হবে। পরেরটাতে যাই আমরা। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরতদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। অর্থাৎ যারা সরকারি জব করে, আধা সরকারি জব করে, বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জব করে, তাদেরকে এটা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে এটা অনুমোদন নিতে হবে, তারপরে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে, তাছাড়া আপনি এটা করতে পারবেন না। সনদ প্রাপ্তির জন্য বিবেচিত হলে সনদ গ্রহণের পূর্বেই উল্লেখিত চাকরি হতে ইস্তফা দিয়ে ছাড়পত্র জাতীয় রাজস্ব বোর্ডে দাখিল করতে হবে। অর্থাৎ কেউ যদি সরকারি চাকরি করে থাকেন, সে যদি এই কর আইনজীবী নিবন্ধন পরীক্ষার সার্টিফিকেট গ্রহণ করতে চান, দেখা গেল যে আপনি পরীক্ষায় পাশ করে গেছেন, আপনি তখন এটা কী করতে হবে, আপনাকে সনদটি নেওয়ার আগে চাকরি হইতে রিজাইন দিয়ে সেই কাগজপত্রগুলো এনবিআরে জমা দিতে হবে। 7 নম্বরে বলা আছে লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফল যথাসময়ে জাতীয় রাজস্ব বোর্ড ও বিসিএস কর একাডেমি ওয়েবসাইটে পাওয়া যাবে। এছাড়াও উক্ত ফলাফল জাতীয় রাজস্ব বোর্ড ও বিসিএস কর একাডেমির নোটিশ বোর্ডে দেওয়া হবে। লিখিত পরীক্ষায় কৃতকার্য প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষার জন্য ইস্যুকৃত প্রবেশপত্র মৌখিক পরীক্ষার জন্য প্রযোজ্য হবে। অর্থাৎ এখানে বলছে যে আপনার মৌখিক এবং লিখিত পরীক্ষার ফলাফল এটা এনবিআর এবং কর একাডেমি এর ওয়েবসাইটে দেওয়া হবে। ওয়েবসাইটে দেওয়া হবে এবং লিখিত পরীক্ষার কৃতকার্যদের প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষার জন্য ইস্যুকৃত প্রবেশপত্র যেটা ইস্যু করা হবে সেটাই মৌখিক পরীক্ষায় আপনাকে প্রদান করতে হবে। এক্ষেত্রে একটু বলে রাখি যে এটা ফটোকপি করলেও হয়, তবে আপনারা চেষ্টা করবেন এটা রঙিন একটি প্রিন্ট দেওয়ার জন্য, তাহলে বিষয়টি দেখতে একটু সুন্দর দেখায় আর কি। 8 নম্বরে বলা আছে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণকে বিধিবদ্ধ প্রশিক্ষণ কোর্স সফলভাবে সম্পন্ন করার পর নিবন্ধন সনদ প্রদান করা হবে।
অর্থাৎ লিখিত এবং মৌখিক পরীক্ষার পরে যারা পাস করবেন তাদেরকে একটি প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ দেওয়ার পরে আপনাকে সনদটি প্রদান করা হবে। আমরা পরেরটাতে চলে যাই। 9 নম্বরে আছে অসম্পূর্ণ ও ভুল তথ্য সংবলিত আবেদন স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে। এছাড়া কোনো কারণ দর্শানো ব্যতি রেখেই যে কোনো আবেদনপত্র বাতিলের পূর্ণ এখতিয়ার জাতীয় রাজস্ব বোর্ড সংরক্ষণ করে। অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনটি যদি অসম্পূর্ণ বা ভুল প্রমাণিত হয় সেক্ষেত্রে আপনাকে যে কোনো প্রকার নোটিশ ছাড়াই আপনাকে আপনার পরীক্ষাটি বাতিল করতে পারে এবং আপনার অ্যাপ্লিকেশনটি বাতিল করতে পারে। এক্ষেত্রে এটার পূর্ণ এখতিয়ার জাতীয় রাজস্ব বোর্ডের রয়েছে। 10 নম্বরে বলেছে পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদেরকে কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। এটি একটি কমন ইস্যু প্রিয় দর্শক, আপনারা জানেন যে কোনো সরকারি পরীক্ষাতে কোনো প্রকার টিএডিএ খুব দেওয়া হয় না বললেই চলে। সেই হিসাবে এই পরীক্ষাতে কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। 11 নম্বরে বলছে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়। গুরুত্বপূর্ণ একটি বিষয়, আমরা দেখি চলুন। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি bcsta.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ। অর্থাৎ এই ওয়েবসাইটের মাধ্যমে একটি পপ আপ চলে আসবে। এখানে আপনারা আপনাদের আবেদনপত্র, আপনার নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, যে পয়েন্টগুলো চেয়েছে এগুলো সম্পূর্ণভাবে সুন্দরভাবে নির্ভুলভাবে পূরণ করতে হবে। এবং এটার সময়সীমা হচ্ছে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 7 এপ্রিল 2026 পূর্বাহ্ন 9টা এবং অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 21 এপ্রিল 2026 অপরাহ্ন 12 ঘটিকা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করার সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS-এ পরীক্ষার ফি জমা দিতে হবে। অর্থাৎ আপনি অনলাইনে যে ফর্মটি পূরণ করলেন এটাতে আপনি যখন কমপ্লিট হয়ে যাবে এরপর আপনাকে এটার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনাকে টাকাটা পরিশোধ করতে হবে এবং এটা করতে হবে 72 ঘন্টার মধ্যে, না হলে এই অ্যাপ্লিকেশনটি আপনাকে আবার নতুন করে পূরণ করতে হবে। আমরা পরেরটাতে যাই। অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার সদ্য তোলা রঙিন ছবি দৈর্ঘ্য 300 গুণ প্রস্থ 300 পিক্সেল এবং স্বাক্ষর দৈর্ঘ্য 300 গুণ প্রস্থ 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে। এখানে যে বিষয়টি বলছে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি যখন অ্যাপ্লিকেশন করতে বসবেন তখন আপনার ছবি, স্বাক্ষর এগুলো একটি মেজারমেন্ট করে নিতে হবে, করে নিয়ে আপনি বসবেন। না হলে আপনি যখন এটা করতে যাবেন তখন হবে না, হয়তো বা কারো থেকে করে নিতে হবে। সুতরাং পরে হবে কি আবার পুনরায় এই কাজটি করতে হবে আপনাকে। তো এটা করতে অনলাইনে কিছু প্ল্যাটফর্ম আছে, ওগুলোতে আপনার সাইন সিগনেচার দিলে, ছবি দিলে এটা এই মেজারমেন্ট অনুযায়ী আপনাকে করে দেবে। সুতরাং ওইটা করে নিয়ে আপনি যখন অ্যাপ্লিকেশন করতে বসবেন তখন এই বিষয়গুলো আর সমস্যা করবে না। আমরা পরেরটাতে যাই। অনলাইন আবেদনপত্রে পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। অর্থাৎ আপনি যখন এই বিষয়টি হচ্ছে যে অ্যাপ্লিকেশন পূরণ করবেন, পূরণ করার পরে এই বিষয়টা আপনাকে বিভিন্ন জায়গায় দেখবে তারা, এটা ওয়েবসাইটে চলে যাবে। যখন আপনি হার্ড কপি জমা দেবেন তখন এটার সাথে হয়তো বা একবার ক্রস চেক করা হইতে পারে। সো এক্ষেত্রে যদি ভুল প্রমাণিত হয় আপনার সার্টিফিকেটের সাথে, আপনার অ্যাড্রেসের সাথে, আপনার ভোটার আইডি কার্ডের সাথে, তাহলে হবে কি তখন এই জিনিসগুলো, এই অ্যাপ্লিকেশনটি আপনার বাতিল হয়ে যেতে পারে, পরীক্ষাটি বাতিল হয়ে যেতে পারে। এজন্য এখানে বলছে যে আপনি সাবমিট করার পূর্বে পুনরায় খুব ভালোভাবে বিষয়টি খেয়াল করুন যাতে কোথাও ভুল না হয় আপনার অ্যাপ্লিকেশনে। পরেরটাতে চলে যাই আমরা। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় 1 কপি জমা দিবেন। আমি কিছুক্ষণ আগে যে বিষয়টি বলেছিলাম যে আপনারা যে অ্যাডমিট কার্ড বা প্রবেশপত্র যে আপনারা যে
ফটোকপি করেন অনেকে, এটা হয়তো বা হয়ে যায়, তবে সার্কুলারে কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছে যে আপনাকে এটা রঙিন প্রিন্ট করে নিতে হবে, যেটা আপনাকে পরীক্ষার সময় পরীক্ষার সময় রাখতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় যেটা প্রয়োজন হবে। SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান। এই যে আপনি যে অ্যাপ্লিকেশনটি পূরণ করলেন, পূরণ করার পরে আইডি পাসওয়ার্ড যে আপনাকে পাঠাইতে বলছিলাম বা পাঠাইতে বলছে, এইটার জন্যই এই কথাটি বলছি যে এই পাসওয়ার্ডটি খুবই গুরুত্বপূর্ণ, এটা দিয়ে আপনাকে টাকা পাঠাইতে হবে, এটার কথা এখানে বলছে। অনলাইনে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। যদি অ্যাপ্লিকেন্টস কপিতে কোনো তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি, সম্পূর্ণ কালো, সম্পূর্ণ সাদা, ঘোলা বা ছবি বা স্বাক্ষর সঠিক না থাকে, তাহলে আবেদন ফি জমা না দিয়ে থাকলে কেবল পুনরায় আবেদন করতে পারবেন। উল্লেখ্য যে আবেদন ফি জমাদানের পরে আর কোনো পরিবর্ধন গ্রহণযোগ্য নয়, বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত অ্যাপ্লিকেন্টস কপিতে তার সদ্য তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত থাকা ও এর সঠিকতার বিষয়টি নিশ্চিত করে PDF কপি ডাউনলোড ও রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। অ্যাপ্লিকেন্টস কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে আবেদন ফি বাবদ 300 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 35 টাকা সহ অফেরতযোগ্য মোট 335 টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হইলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদন গৃহীত হবে না। SMS-এর ক্ষেত্রে বিশাল একটি কথা বলেছে যে এখানে আপনি এই SMS-টি পাঠানোর আগে আপনার ছবি দেখতে হবে, ছবিটা ঠিক আছে কিনা, ঘোলা কিনা বা ছবিটা বোঝা যাচ্ছে কিনা, সাদা কালো ছোপ ছোপ দাগ আছে কিনা বা মানে স্পষ্ট কিনা, এটা দেখতে হবে। আপনার স্বাক্ষরটা ঠিক আছে কিনা, আপনার স্বাক্ষরটা ক্লিয়ার আছে কিনা, এই বিষয়গুলো দেখতে হবে। এই কথা আবার এখানে বলছে যে এই যে টাকা পাঠানোর আগে আপনার এই অ্যাপ্লিকেশনটি আপনি আবার পুনরায় চেক করুন, চেক করে দেন আপনি টাকাটি পাঠান। আপনার যদি সব কিছু ঠিক থাকার পরে যদি আপনি টাকা পাঠানোর পরে যদি দেখেন যে আপনার কোথাও ভুল আছে, তাহলে এটা আপনি আর সঠিক করতে পারবেন না। এই জন্য বারবার এই কথাটি বলা হচ্ছে যে আপনার নাম, ঠিকানা, অ্যাড্রেস সমস্ত কিছু সুন্দরভাবে দেখে নেবেন যাতে কোথাও বিন্দুমাত্র ভুল না থাকে। হ্যাঁ, আপনি সময় আছে যেহেতু, আপনি অ্যাপ্লাই করে আপনি 1 দিন 2 দিন 3 দিন দেখেন, দেখার পরে আপনি SMS-এর মাধ্যমে টাকাটি পাঠিয়ে দিবেন। তাহলে কি হবে, এই টাকাটা যখন আপনি পাঠাবেন, আপনার এই পাঠানো টাকার প্রেক্ষিতে আপনার আবেদনটি পাঠানো হয়েছে বা কমপ্লিট হয়েছে বলে ধরে নেওয়া হবে। তো এখানে SMS পাঠানোর একটি নিয়ম দেওয়া আছে যে প্রথম SMS আপনি কি করবেন, BCSTA লিখে স্পেস দিবেন, স্পেসের পরে ইউজার আইডি লিখবেন, লেখার পরে সেন্ড করবেন, এটা 16222 নম্বরে পাঠিয়ে দিবেন। এক্সাম্পল এখানে একটি দিয়ে রাখছি। তো রিপ্লাই অ্যাপ্লিকেন্টস নেম আসবে, টাকা 325 আসবে, উইল বি চার্জ অ্যাজ অ্যাপ্লিকেশন ফি, ইওর পিন ইজ এখানে চলে আসবে, টু পে ফি এগুলো চলে আসবে। তারপর দ্বিতীয় SMS-এ BCSTA লিখে স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে পিন লিখে সেন্ড করতে হবে 16222-এ। তাহলে আপনার ফিরতি মেসেজে আপনাকে ধন্যবাদ জানাবে, তো কংগ্রেচুলেশন জানাবে যে আপনার অ্যাপ্লিকেশনটি পূর্ণ হয়েছে। তারপরটাতে আমরা যাই। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি bcsta.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মুঠোফোনে SMS-এর মাধ্যমে শুধু যোগ্য প্রার্থীদেরকে যথাসময়ে জানানো হবে। অনলাইন আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মুঠোফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়। অর্থাৎ আপনি যে মোবাইল নম্বরটি দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করেছেন,
বলছে সেই মোবাইল নম্বরটি আপনার সচল রাখতে হবে এবং এটা সবসময় আপনার টাচে রাখতে হবে, যাতে করে যে কোনো সময় যে কোনো মেসেজ যাতে আপনাকে পড়তে বলা হয়েছে যে কর একাডেমি থেকে যে কোনো মেসেজ দিলে যাতে আপনি সেটি দেখতে পারেন এবং সেই অনুসারে কাজ করতে পারেন। দেখা যাচ্ছে যে এমনও আসতে পারে যে আপনার অ্যাপ্লিকেশনটি ভুল হয়েছে, আপনাকে যোগাযোগ করতে বলা হচ্ছে, সেক্ষেত্রে আপনি যদি মেসেজটি না দেখেন তাহলে এটা হবে না। তো এই জন্য বলছে যে আপনার ওই নম্বরটি সচল রাখতে হবে এবং এটা মেসেজগুলো সবসময় দেখতে হবে। যে কোনো সময় দেখা যাচ্ছে যে অ্যাপ্লিকেশনের পরে আপনি যোগ্য প্রার্থী হয়ে গেছেন, আপনাকে মেসেজ দিয়ে দিয়েছে যে আপনার পরীক্ষা আগামী 7 দিন পরে বা 10 দিন পরে, আপনি দেখা গেল যে আপনি মেসেজ দেখলেন না, তো তখন একটি প্রিপারেশনের বিষয় থাকে, এটি হবে না। এই জন্য আপনাকে কী করতে হবে, সবসময় ওই নম্বরের টাচে থাকতে হবে। SMS-এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান, কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে নেবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন। তো প্রিয় দর্শক, আমরা যে বিষয়টি এখন নিয়ে আলোচনা করলাম, এই বিষয়গুলো যদি আপনি খেয়াল রাখেন তাহলে দেখা যাবে কি আপনি আপনার অ্যাপ্লিকেশনে ভুল হওয়ার সম্ভাবনা কম হবে। আর পরবর্তী ভিডিওর জন্য আমার সাথে থাকবেন। এরপরে আমি সিলেবাস নিয়ে আলোচনা করব এবং এরপরে আমি বিগত 24 সালে যে প্রশ্নটি হয়েছিল সেই প্রশ্নটি নিয়ে আলোচনা করব। অনেক কিছু এখানে জানার আছে এবং বোঝার আছে। আশা করি সবাই আমার সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।